স্বাগত এখন জনপদে, সঙ্গে আছি আমি শরীফরা হোসেন। রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে বন্ধ ট্রেন চলাচল, এতে চরম ভোগান্তিতে পড়েছে রেল যাত্রীরা। অন্যদিকে দাবি আদায়ে অনড় আন্দোলনকারীরা। এখন এখানে আইসা শুনি যে ট্রেন বন্ধ। আমরা তো রাত্রের খবরও আমরা জানি নাই। অনলাইনে টিকিট কেটেছি, টাকা ফেরত পাবো কি পাবো না বিশ্বাসযোগ্য কোনো কিছু না। এটা কয়েকবার বলছি, আমরা তাদের প্রতি আর আস্থা রাখার সুযোগ নেই। এখন জনপদে এই নিয়ে থাকছে বিস্তারিত। পেঁয়াজের বাজারও খারাপ, মরিচের বাজারও খারাপ, মানে কাঁচামাল বলতে এখন কিন্তু একটু খারাপের দিকে। এতে একটা বেশি পোষায় না, অতে আর কি করি। কৃষি জমি আছে, যখন কৃষি কাজ করতে হবে, করার পরে এর মধ্যে আমরা খুব কষ্টে জীবনযাপন করি। আমরা দেশের বাইরে পাঠাবো, রপ্তানি করব, অথবা প্রসেস ইন্ডাস্ট্রিতে দিয়ে দিব। তাহলে কিন্তু আমাদের ওভারঅল একটা সুন্দর বাজার ব্যবস্থাপনা গড়ে উঠবে। মাঘের শীতে সজীব উত্তরের কৃষি, তবে পণ্য সংরক্ষণ এবং বিপণনের ন্যায্যতা না পাওয়ায় ভাগ্য বদলায় না ফসলের কারিগরদের। পরিকল্পিত কৃষি এবং সুষ্ঠু বাজার ব্যবস্থা নিশ্চিতের দাবি জানিয়েছে কৃষি উদ্যোক্তারা। এখন জনপদে এই নিয়েও থাকছে বিস্তারিত, তবে শুরুতেই জানাবো রেলের শ্রমিকদের কর্মবিরতির খবর। মূল বেতনের সঙ্গে ভাতা যোগ করে পেনশন এবং অন্যান্য সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতিতে গেছে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ এবং শ্রমিক কর্মচারীরা। সোমবার রাত 12টা থেকে শুরু হওয়া কর্মবিরতিতে বন্ধ আছে সারা দেশের ট্রেন চলাচল, এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রেলের রানিং স্টাফরা জানান, বাড়তি কাজের ভাতা এবং সুবিধা সীমিত করার সিদ্ধান্ত বাতিল সহ বেশ কিছু দাবিতে গেল 4 বছর ধরে আন্দোলন করে আসছিলেন তারা। তবে প্রতিবারই তাদের আশ্বস্ত করা হলেও দাবি মানা হয়নি বলে জানান তারা। রানিং স্টাফরা বলেন, তাদের ভাতা পাওয়ার এই অধিকার ফিরিয়ে দেয়া না হলে অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি চলবে। এদিকে রেলপথ মন্ত্রণালয় দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে এই ঘোষণা প্রত্যাহারের আহ্বান জানালেও সাড়া দেননি আন্দোলনকারীরা। তারা বলছেন, অর্থ মন্ত্রণালয়কে বিষয়টি স্পষ্ট করে চিঠি দিতে হবে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে চট্টগ্রাম রেল স্টেশন থেকে কাজী মাহফুজ এবং রাজশাহী রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। শুরুতেই যেতে চাই মাহফুজের কাছে। মাহফুজ, এখনো কি যাত্রীরা স্টেশনে আসছেন? আর ট্রেনের বিপর্যয়ের কারণে যে বাস সেবার ব্যবস্থা করা হয়েছে বিআরটিসির, সেই কয়টি বাস এখন পর্যন্ত ছেড়ে গেছে? রসন, রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারা দেশের মতো চট্টগ্রামেও সকাল থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি, অর্থাৎ ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে আমরা দেখেছি যে চট্টগ্রাম থেকে যারা ঢাকা যাবেন কিংবা সিলেট, এছাড়া কক্সবাজার, কুমিল্লা সহ যে সকল গন্তব্যে যাবেন সবাই কিন্তু এখানে এসে বেশ ভোগান্তির মধ্যে পড়েছেন। এমন অবস্থায় একটু আগেই আমরা দেখতে পাচ্ছি যে রেলওয়ে কর্তৃপক্ষ বিআরটিসির সাথে কথা বলে এই মুহূর্তে চট্টগ্রাম রেল স্টেশনে 2টি বাসের ব্যবস্থা করেছেন এবং এই বাসগুলোতে করে মূলত যারা জরুরি কাজে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাবেন তাদেরকে পরিবহন করা হবে। সেক্ষেত্রে আমরা এই পর্যায়ে দেখতে পাচ্ছি একটি বাস, যেই বাসে করে মূলত কুমিল্লা এবং চাঁদপুরের যাত্রীরা উঠছেন, যারা মূলত এখানে কুমিল্লা, চাঁদপুর, ঢাকা যাওয়ার জন্যই টিকিট কেটেছিল, ট্রেনের টিকিট। যেহেতু ট্রেন চলাচল বন্ধ রয়েছে রানিং স্টাফদের কর্মবিরতির কারণে, ফলে তারা এই বাসে করেই মূলত তাদের গন্তব্যে যাবেন। এবং এখানে যারা রেলওয়ের কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। ট্রেনের যে টিকিট মূল্য ছিল মূলত সেই মূল্যের বিনিময়ে এই বাসে করে তারা তাদের গন্তব্যে যেতে পারছেন, অর্থাৎ বাড়তি কোনো টাকা নেওয়া হচ্ছে না।
এই ট্রেনের টিকিটের মূল্যেই মূলত তারা বাসে করেই বিআরটিসির বাসে করেই তাদের গন্তব্যে যাবেন। এক্ষেত্রে আমরা এই মুহূর্তে যাদেরকে দেখতে পাচ্ছি এরা মূলত ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার যাত্রী, তারা ট্রেনের টিকিট কেটেছিল, এই মুহূর্তে তারা বাসে করে সেখানে যাবেন। এছাড়া ঢাকা এবং সিলেটগামী যে সকল যাত্রী ট্রেনের টিকিট কেটেছিল তাদের জন্য কিন্তু বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়েছে, সেটিও কিন্তু অপেক্ষমান রয়েছে এবং যথাসময়ে সেই বাসগুলো ছেড়ে যাবে। আপনার মাধ্যমে বলে রাখি যে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে কিন্তু প্রতিদিন 10,000-এর বেশি যাত্রী দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে থাকে। সেক্ষেত্রে আমরা দেখি যে 20টির মতো ট্রেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে। আজকে যেহেতু বন্ধ রয়েছে ফলে 10,000 যাত্রীকে কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে। এমন অবস্থায় রেলওয়ে কর্তৃপক্ষ বিআরটিসির মাধ্যমে বাসের ব্যবস্থা করেছে, সেখানে হয়তো যাত্রীদের ভোগান্তি কিছুটা লাঘব হবে এমনটি বলছেন এখানে যারা যাত্রী হয়ে এসেছেন কিংবা রেলওয়ে কর্মচারী রয়েছেন তারা। তবে আপনার মাধ্যমে বলে রাখি যে এই আন্দোলন চলছে, সেটি যদি আসলে চলমান থাকে তাহলে বেশ ভোগান্তির মধ্যেই পড়তে হবে যাত্রীদেরকে। সেই জায়গাতে আমরা এখানে দেখতে পাচ্ছি যারা মূলত ট্রেনের যাত্রী হয়ে এখানে এসেছেন কিন্তু ট্রেন না ছাড়ার ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে তারা যেতে পারছে না, তাদের টিকিট কিন্তু ফেরত দেওয়া হচ্ছে, অর্থাৎ টাকাটা তাদেরকে রিটার্ন করা হচ্ছে। একই সাথে যারা অনলাইনে টিকিট কেটেছেন তাদেরকেও কিন্তু ফেরত দেওয়া হচ্ছে টাকা, সেটি আমাদেরকে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। তো সব কিছু মিলিয়ে আসলে যে আন্দোলন চলছে সেটি যারা আন্দোলনকারী আছেন তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এমনটি কিন্তু ঘোষণা দিয়েছেন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবিগুলো পূরণ করা হচ্ছে না। দর্শক, আমরা এবার একটু চলে যেতে চাই রাজশাহীতে, সেখানে রয়েছেন সহকর্মী রাকিব, তিনি জানাবেন সেখানকার সবশেষ অবস্থা। মাহফুজ, রাজশাহী রেলওয়ে স্টেশনেও সকাল থেকে যে 5টি ট্রেন সেটি কিন্তু ছেড়ে যায়নি এবং বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদের যে কেন্দ্রীয় কর্মসূচি সেটির অংশ হিসেবেই কিন্তু আজকে এখানকার যারা লোকোমাস্টার বা টিটি ছিল তারা কিন্তু গাড়ি চালাননি এবং সকালবেলায় এই ঘটনাতে কিন্তু আসলে একটি বিক্ষুব্ধ অবস্থা তৈরি হয় রাজশাহী রেলওয়ে স্টেশনে। যেহেতু 5টি ট্রেন আসলে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যেতে পারেনি, বিশেষ করে রাজশাহী থেকে রাজশাহী খুলনা, রাজশাহী চিলাহাটি এবং রাজশাহী ঢাকার উদ্দেশ্যে এই ট্রেনগুলো ছিল, সেখানে প্রায় 4,500-এর বেশি যাত্রী তারা কিন্তু ভোগান্তির মধ্যে পড়ে এবং সকালবেলায় এটা নিয়ে স্টেশন মাস্টার এবং যারা টিকিট কাউন্টারে টিকিট দিচ্ছিলেন বুকিং স্টাফ তাদের সাথে কিন্তু যারা যাত্রীরা রয়েছেন তাদের নানা ধরনের বাকবিতণ্ডা হয়, হট্টগোল হয় এবং একটি পর্যায়ে গিয়ে যাত্রীরা আসলে এখানে বেশ কিছু কক্ষ ভাঙচুর করেছে। তো সেই ক্ষেত্রে এখানে যারা স্টাফ ছিলেন স্টেশন পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ তারা উদ্যোগ নেয় এবং এখানকার যে জিআরপি পুলিশ এবং রেল পুলিশ এবং একই সাথে তারা পরবর্তীতে সেটি সামাল দিতে না পেরে সেনাবাহিনীকে অবহিত করলে সেনাবাহিনী আসার পরে পরিস্থিতি শান্ত হয় এবং সেই সময় পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ তারা ঘোষণা দেয় যে যারা অফলাইনে টিকিট কেটেছেন তাদের টাকাটি তারা ফেরত দিবেন এবং পরবর্তীতে আসলে যাত্রীরা খানিকটা আসলে যাত্রীদের মধ্যে স্থিতিশীলতা আসে এবং এর পরেই কিন্তু আসলে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ তারা টিকিটের টাকা ফেরত দেয় এবং একই সাথে যারা অনলাইনে টিকিট কেটেছিলেন তাদেরকেও আসলে অনলাইনের মাধ্যমে টাকা ফেরত দেওয়া হচ্ছে এবং এখনো পর্যন্ত সেটি চলমান রয়েছে। এর পরবর্তীতে রাজশাহী থেকে যে ট্রেনগুলো ছিল সেগুলো যেহেতু চলছে না, যার কারণে কিন্তু আসলে যাত্রীরা এখনো পর্যন্ত ট্রেনের টিকিট কাটে নাই এবং এখন পর্যন্ত যে ট্রেনগুলো গন্তব্যে ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল 6টা থেকে শুরু করে 7টা, 7:30 পর্যন্ত সেই ট্রেনগুলো এখনো পর্যন্ত কিন্তু এখানে আছে। সব মিলিয়ে প্রায় 4,500 যাত্রীর প্রায় 22 থেকে 23 লাখ টাকা কিন্তু ইতিমধ্যে ফেরত দেওয়ার ব্যবস্থা করছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ এবং তারা বলছে যে ট্রেন চলাচলের জন্য তারা তাদের ব্যবস্থা করছে। তো এই ছিল রাজশাহী স্টেশন থেকে আমার কাছে সবশেষ খবর। রওশন। মূল বেতনের সঙ্গে পেনশন সহ বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিতের দাবিতে অনশন ধর্মঘট করছে, কর্মবিরতিতে গেছে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে রাজশাহী এবং চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। এদিকে খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদককে গ্রেফতারের প্রতিবাদ এবং মুক্তির দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি অব্যাহত রেখেছে শ্রমিকরা। এতে বন্ধ রয়েছে খুলনার পদ্মা, মেঘনা এবং যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন। পাশাপাশি বন্ধ আছে দেশের 16 জেলায় তেল সরবরাহ। এমন অবস্থায় জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে পাম্পগুলোতে। এতে ভোগান্তিতে পড়েছেন পণ্য এবং যাত্রীবাহী যানবাহনের চালকরা। এদিকে গ্রেফতার হওয়া শ্রমিক নেতা আলিয়া আজিমের মুক্তি এবং শ্রমিকদের নামে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত
কর্মবিরতি অব্যাহত রাখার কথা জানান শ্রমিকরা। গেল রোববার দুপুরে নাশকতার মামলায় আলী আজিমকে গ্রেফতার করে পুলিশ। এর প্রতিবাদে সেদিন বিকেল থেকেই কর্মবিরতির ডাক দেন শ্রমিকরা। আপাতত তো পাইছি, তবে উনারাও বলতেছে যে তেল মনে হয় বেশিক্ষণ থাকবে না। অলরেডি আমি অন দা ওয়ে বরিশালে যাচ্ছি, এখন আমি জানি না ফেরার পথে আমি তেল নিয়ে আসতে পারবো কিনা। তেল ছাড়া তো কেউই চলতে পারবো না। আমার পার্সোনাল বলেন, অফিসের গাড়ি বলেন, প্রত্যেকেরই জ্বালানির দরকার আছে। আসলে এটা তো একটা সকলেরই ভোগান্তি, কেউই এই ভোগান্তি চায় না। সুষ্ঠু সমাধানের মাধ্যমে এটা সমাধান করুক, এটা আমরা চাই। পেট্রোল পাম্পের যদি আমরা সরবরাহ না পাই, মানে উত্তোলন করতে না পারি, সেক্ষেত্রে আমাদের পাম্প আলটিমেটলি বন্ধ করে দিতে হবে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে নগরীর খালিশপুর এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, কর্মবিরতির কারণে পেট্রোল পাম্পগুলোর মজুতও নিশ্চয়ই ফুরিয়ে আসছে, সেক্ষেত্রে দ্রুত সমাধান না হলে কি ধরনের সংকট তৈরি হবে, বিস্তারিত জানাবেন। আসলে খুলনাতে কিন্তু গত 3 দিন ধরে কি এই যে ট্যাঙ্ক লরি শ্রমিকদের যে কর্মবিরতি সেটি কিন্তু চলছে, এবং আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি সেই শ্রমিকদের যে ইউনিয়নের ঠিক সামনেই খালিশপুরে, এবং এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর শ্রমিক কিন্তু এখানে রয়েছেন এবং তারা কিন্তু বিক্ষোভ করছেন সকাল থেকেই। কিন্তু এই যে শ্রমিক নেতারা যারা রয়েছেন, শ্রমিকরা যারা রয়েছেন, তারা সকাল থেকে কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং তারা বিক্ষোভ শুরু করেছেন। এবং তারা যেটি বলছেন যে এখানে কিন্তু যদি তারা এই তাদের যে দাবি, মূলত এখানকার যে সাধারণ সম্পাদক এই ইউনিয়নের, তাকে গত রবিবারে দুপুরে গ্রেফতার করা হয়েছে একটি নাশকতা মামলা, এবং তারা যেটি বলছেন এই মামলাটি মিথ্যা মামলা এবং এই মামলা প্রত্যাহার করতে হবে এবং সেই সাথে কিন্তু নিঃস্বার্থক মুক্তি দিতে হবে। এই মুক্তি না দেওয়া পর্যন্ত কিন্তু তারা এই যে আন্দোলন সেটি কিন্তু চালিয়ে যাবেন। এর ফলে কিন্তু প্রভাব পড়ছে যে যে পাম্পগুলো রয়েছে নগরীতে, সেই পাম্পগুলোতে কিন্তু এর প্রভাব পড়ছে। এবং এই খুলনাতে কিন্তু বিশেষ করে এই শুধু যে খুলনা নগরী তা কিন্তু নয়, খুলনার বাইরেও প্রায় মোট 16টি জেলাতে কিন্তু এই খুলনার যে ডিপোগুলো রয়েছে সেখান থেকে এই যে তেল সেটি কিন্তু সরবরাহ করা হয়, জ্বালানি তেল। এবং এই জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের একটি সংকট তৈরি হয়েছে। গত 2 দিন ধরে কিন্তু তেলের সরবরাহ একেবারেই বন্ধ রয়েছে, এবং এই বন্ধ থাকার কারণে এই যে পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলোতে কিন্তু তেলের যে বড় ধরনের একটি সংকট সেটি কিন্তু দেখা দিয়েছে। মোটামুটি বললে চলে যে আজকে দুপুর নাগাদ কিন্তু সবগুলো পাম্পের যে তেলের যে সরবরাহ সেটি কিন্তু একেবারেই বন্ধ হয়ে যাবে, এবং সাধারণ মানুষ যারা রয়েছেন, বিভিন্ন যানবাহনের চালক যারা রয়েছেন, তারা কিন্তু এই তেল দুপুরের পর থেকে আর পাবেন না বললেই চলে। তো সাধারণ মানুষের একটি দাবি যে এই সমস্যা দ্রুত সমাধান করে যেন তেলের সরবরাহ স্বাভাবিক রাখা হয়, এমনটাই বলছেন কিন্তু সাধারণ মানুষরা। তো রওশন, এই ছিল আমার কাছে খুলনা থেকে ট্যাঙ্ক লরি শ্রমিকদের যে কর্মবিরতির যে খবর তার সবশেষ। খুলনার ট্যাঙ্ক লরি শ্রমিকদের কর্মবিরতির সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন সহকর্মী রামিম চৌধুরী। শেষের দিকে শীতকাল, প্রকৃতির অঙ্গজুড়ে এখন কুয়াশার পিরান। সে চাদর সরিয়ে গাছিদের রস আর মোয়ালদের মধু আর চাষিদের সোনা ফলানোর চেষ্টা বাংলার পরতে পরতে। কারণ হেমন্তের উপহার যদি হয় কৃষাণীর থালা ভরা ভাত, শীত যেন যোগায় সে সাদা ভাতের রসনা। দুর্ভোগকে আপন করে নেয়ার শীত হয়তো পেয়েছে কারো কারো ঠোঁট উল্টোনো অনুযোগও। তাতে যেন এই ঋতুর কিছুই আসে যায় না। প্রকৃতির কাছে মাঘের শীত যেন লজ্জা না ভাঙা এক নববধূর মুখ। মাঘের শীতে উত্তরের অর্থনীতি দেখুন মোকাররম হোসেনের প্রতিবেদনে, ছবি তুলেছেন আশিকুর রহমান। শুকনো নদী, বাঁশের সাঁকো, নদীর ওপারে বিছানো সবুজ শাড়ির হলদে পাড়, এপারে খেজুর গাছের উদর থেকে নিঃসৃত রসের ভারী গন্ধ। দিগন্ত জুড়ে কুয়াশার সঙ্গে রোদের কানামাছি খেলা। ভরা মাঘে উত্তর জনপদের মাটি, বায়ু আর শরীরে এখন হিমশীতল পরশ। পৃথিবীকে গভীর ঘুমে আচ্ছন্ন রেখে জেগে থাকে রাত, তারও আড়মোড়া ভাঙে কুয়াশার কোলাহলে। আর একটু ঘুমাতে চাওয়া প্রকৃতিকে জাগিয়ে তোলে বাংলার কৃষাণী আর ভূমিপুত্ররা। তারা যেন বলে, আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে।
গ্রামের ঘরে ঘরে এখন হেমন্তের উপহার, গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গৃহভরা সুখ আর মন ভরা সুর নিয়ে চাষিদের বাসন্তী ফসল রোপণের ব্যস্ততা। শীতের আবহের সঙ্গে নিবিড় সম্পর্ক যে ফসলের, সে হাসিতে যেন ভরে উঠেছে কৃষকের জমিন। যার যতটুকু আছে তাই নিয়ে যেন উর্বর মাটিতে সোনা ফলাবার প্রাণপণ চেষ্টা। এজন্যই বুঝি শীতকে বলা হয় পৃথিবীর তীব্রতম ঋতু। প্রবাদ আছে, এক শীত টিকে যাওয়া মানে আরেকটি নতুন জীবন। শীত আসে, শীত যায়, কিন্তু জীবন কি বদলায়? কৃষি জমি আছে, যখন তো কৃষিকাজ করতে হবে, এর মধ্যে আমরা করার পরে এর মধ্যে আমরা খুব কষ্টে জীবনযাপন করি। বেশি একটা লাভ নাই, সারের দাম তো এতে মানে একটা বেশি পোষায় না, অতে আর কি করি। আলুর বাজার খারাপ, পেঁয়াজের বাজারও খারাপ, মরিচের বাজারও খারাপ, মানে কাঁচামাল বলতে এখন কিন্তু একটু খারাপের দিকে যাচ্ছে। পৌষ আর মাঘ জুড়ে হিমেল সন্ধ্যায় উনুনে মচমচে পিঠা হয়ে ওঠে কারো স্বাদ আস্বাদন আর কারো জীবিকার উপলক্ষ। শহর কিংবা গ্রামের মোড়ে মোড়ে ভেসে আসে অভিন্ন ঘ্রাণ। এদিকে শহরবাসীর ব্যাগ ভর্তি সদাই আর ফ্রিজ ভর্তি যে রসনা, তার জোগানো তো এই ধূসর মাঠ থেকেই। আলু, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, লাল শাক, পালং শাক, শালগম, সিম, টমেটো, পেঁয়াজ পাতা, মটরশুঁটি, ধনেপাতা সহ আরও কত কি। কৃষক ভাইদের জন্য কিন্তু এটা দারুণ একটা সময়। হেমন্তের শেষে যে একদম শীতের যে আগমন, এই আগমনের মাঝামাঝি সময় তারা যে ফসলগুলো বাজারে নিয়ে আসে, তাদের খুব ভালো একটা দাম পায়। তো এটা শীতের একটা আশীর্বাদ আমি বলতে পারি। তবে কৃষি উৎপাদনের পর শস্য সংরক্ষণ, বিপণন সহ সকল আয়োজনেই গুরুত্বহীন এ মাটির স্বজনরা। কেবল কোনো রকমে খেয়ে পড়ে দিনানিপাতেই তাদের সন্তুষ্টির ঢেকুর। শীতের অর্থনীতি তাদের খেরো খাতায় কতটা স্বাস্থ্যবান? এই শীতের ভিতরেও যে সমস্ত খাদ্যশস্য আমরা উৎপাদন করি, সেগুলো বাংলাদেশের মানুষের জীবন জীবিকা নির্বাহের জন্য অনেক বড় সহায়ক হয়ে থাকে সারা বছরের জন্য। ভালো উৎপাদন করা, বেশি উৎপাদন করা কি অপরাধ? মানে যে অপরাধে ভুগছে আমাদের ফুলকপি চাষিরা, এটা একটা সেকেন্ড ধাপের প্ল্যান থাকা উচিত, যেটা আমরা এদেরকে এই পরিমাণটাকে আমরা দেশের বাইরে পাঠাবো, রপ্তানি করব, অথবা প্রসেস ইন্ডাস্ট্রিতে দিয়ে দিব। তাহলে কিন্তু আমাদের ওভারঅল একটা সুন্দর বাজার ব্যবস্থাপনা গড়ে উঠবে, আবার একটা পরিকল্পনা মাফিক একটা কৃষি তৈরি হবে। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা নিয়ে আসা কবি জীবনানন্দ দাশ তার বাংলা কবিতায় শীতকে করে তুলেছেন উপভোগ্য। বুকের সবটুকু শীতলতা ঢেলে তিনি কবিতার নির্মাণ করেছেন হিমশীতল প্রেমের তোরণ। তার কলমেই বলা যায়, সব পাখি ঘরে আসে, ফুরায় এ জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। ঠিক যেমন কুয়াশার ঘোমটা দিয়ে মুখোমুখি প্রকৃতি আর শীত। মোকাররম হোসাইন, এখন রংপুর। চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগে তৃতীয় দিনের মতো কর্মসূচি পালন করছেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুল ইসলাম সাগর। সাগর, দাবি পূরণে আজ দুপুরের মধ্যে আলটিমেটাম দিয়েছেন শিক্ষকরা। সেই পর্যন্ত যদি দাবি পূরণ না হয়, পরবর্তী কর্মসূচি কি হতে পারে, বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে ইবতেদায়ী মাদ্রাসা যে শিক্ষকরা, তারা আজ থেকে তাদের আন্দোলনের যে সময়, কর্মসূচি যে সময় দিয়েছে, সেটা যদি দেখা যায় যে যদি গুণি, তাহলে সেটি সংখ্যায় সেটি দাঁড়ায় হচ্ছে 10ম দিন। তবে শুরুর দিকে যে অবস্থান কর্মসূচি ছিল, সেটি 6 দফা দাবিতে ছিল। পরবর্তীতে তারা দপ্তর থেকে, সংশ্লিষ্ট দপ্তর থেকে কোনো সাড়া না পেয়ে পরবর্তীতে তারা প্রধান উপদেষ্টা বরাবর তারা স্মারকলিপি দিতে যায়। সেক্ষেত্রে সেখানে তারা পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটার পরই তারা কিন্তু সেই 6 দফাকে 1 দফা দাবি, অর্থাৎ জাতীয়করণের 1 দফা দাবি তারা ঘোষণা দেন। সেই 1 দফা দাবির ঘোষণার আজকে তৃতীয় দিন চলছে। এখন পর্যন্ত তারা যে যতটুকু তাদের সঙ্গে কথা হয়েছে, তারা বলছেন যে গতকাল তারা যে আলটিমেটাম দিয়েছিল যে 24 ঘন্টার মধ্যে জাতীয়করণের দাবি পূরণ না হলে তারা কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন। তো সেই দিন থেকে আজকে যদি আমি বলতে চাই, তাহলে সেই সময়টা অনেকটা ফুরিয়ে আসতেছে। এখন পর্যন্ত তারা কোনো সংশ্লিষ্ট দপ্তর থেকে কোনো সাড়া পাননি। এমনকি তারা বলছেন যে যদি আন্দোলনের, যদি তারা তাদের কর্মসূচি অর্থাৎ তাদের দাবি পূরণ না হয়, সেক্ষেত্রে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেবেন এবং সারা দেশের ইবতেদায়ী যে শিক্ষকরা আছেন তাদেরকে ঢাকায় এনে শিক্ষক সমাবেশের, মহাসমাবেশের ডাক দেবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন।
এখন তারা যে জায়গাতে অবস্থান করছে সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের সামনে যে জায়গাটি রয়েছে সেখানে অবস্থান করছে। রাস্তার এক পাশে তারা অবস্থান করছে, অন্য পাশে যান চলাচল চলছে। এইখানে তারা যে কর্মসূচি ঘোষণা দিয়েছে তারা বলছেন যে তারা বিগত 39 বছর ধরে তারা যে বেতনহীনভাবে তারা যে কাজ করে আসছেন, তারা যে ইবতেদায়ী মাদ্রাসা যে শিক্ষকতা করে আসছেন, সেখানে তাদের দাবি পূরণ তারা অনেকটা যৌক্তিক বলে তারা দাবি করছেন। তারা বারবার বলছেন যে শুধু তারা বঞ্চিত হচ্ছেন না, এর থেকে বঞ্চিত হচ্ছে তাদের শিক্ষার্থীরা। বিশেষ করে শিক্ষার্থীরা 2022 সাল থেকে কিছু সংখ্যক শিক্ষার্থী তাদের উপবৃত্তি পেতেন, সেটিও 2022 সাল থেকে বন্ধ হয়ে যায়। পরবর্তীতে 2026 সালে জানুয়ারি মাসে আবার তাদের শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত জানুয়ারি মাসের শেষের দিকে কিন্তু তাদেরকে শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হয় নাই। সুতরাং তারা বলতে চাচ্ছেন তাদের দাবি যৌক্তিক এবং সারা বাংলাদেশের প্রায় 12,000-এর বেশি ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে এবং যে মাদ্রাসাগুলোর প্রায় 1519টি মাদ্রাসায় শুধুমাত্র শিক্ষকরা তারা বেতন ভাতা পান। সে সংখ্যাটা খুবই নগণ্য। শুরুর দিকে যেটি ছিল 500 টাকা, যেটি এখন বর্তমান 2026 সাল পর্যন্ত সেটি 3500 টাকা প্রধান শিক্ষকের এবং যারা সহকারী শিক্ষক তাদের 300 টাকা বেতন ভাতা রয়েছে। বাকি 10,500 যে শিক্ষক রয়েছে তাদের এখন পর্যন্ত তারা কোনো সরকারি সুযোগ সুবিধা পান না, অথচ তারা দাবি করছেন তাদের নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে সবকিছু সরকারের নিয়মে তাদেরকে চলতে হয়। তো এই ছিল আন্দোলনের তাদের যে অবস্থান কর্মসূচি সেখানকার সবশেষ তথ্য। রওশন। শাহবাগে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের আন্দোলনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহিনুল ইসলাম সাগর। মানিকগঞ্জের 26টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ এবং জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান। সেখান থেকে শিশুদের শিক্ষার প্রথম ভিত তৈরি হয়। সেখানকার এমন দুরবস্থা বাধাগ্রস্ত হচ্ছে প্রাথমিক শিক্ষা কার্যক্রম। যে কোনো সময় দুর্ঘটনার ঝুঁকি থাকায় কোমলমতি শিক্ষার্থীদের দিন কাটছে শঙ্কায়। বঞ্চিত হতে হচ্ছে কাঙ্ক্ষিত মানের শিক্ষা থেকেও। মানিকগঞ্জ থেকে আরও বিস্তারিত জানাচ্ছেন আসাদ জামান। মানিকগঞ্জের ঘিওর উপজেলার নালী ইউনিয়নের বাঠুইমুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে দেখা দিয়েছে ফাটল। কংক্রিটের খুঁটি থেকে বেরিয়ে এসেছে মরিচা পড়া রড, যখন তখন ধসে পড়ছে পলেস্তারা। কয়েক মাস আগে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও শ্রেণী কার্যক্রম অব্যাহত। ক্লাসরুম সংকটে অনেক শিক্ষার্থীকে ক্লাস করতে হয় বাইরে বসে। একই চিত্র উপজেলার উভজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়েও। শ্রেণীকক্ষ সংকটে বিদ্যালয় কর্তৃপক্ষ পুরনো টিনশেড ঘরে কোনো রকমে ক্লাস নিচ্ছেন। তবে ঘরটির অবস্থাও ঝুঁকিপূর্ণ হওয়ায় স্কুলে আসলে শিশুদের দিন কাটে শঙ্কায়। বৃষ্টির দিনে আমাদের টিন দিয়ে পানি পড়ে, একটা ডালডুল ভেঙে যাবে, বাচ্চাদের একটা ক্ষয়ক্ষতি হবে। আমরা সবসময় বাসা থেকে চিন্তিত থাকি। আমার ক্লাসরুমটা ভাঙা, যার জন্য আমাদের বারান্দায় ক্লাস করতে হয়। ক্লাস করতে আমাদের ভালো লাগে না, অনেক ভাঙাচোরা। এখন এটা যদি ভালো একটা স্কুল বিল্ডিং তৈরি হয় ভালো হবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য মতে মানিকগঞ্জের 7টি উপজেলার মোট 650টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে 6টি উপজেলার 26টি বিদ্যালয় ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ। প্রাথমিক বিদ্যালয় শিশুদের শিক্ষার প্রথম ভিত্তি তৈরি করে, অথচ ঝুঁকিপূর্ণ ভবন ও শ্রেণীকক্ষ সংকটে শিশুদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। শিশুরাও কাঙ্ক্ষিত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে বলে জানান শিক্ষকরা। আমাদের বিদ্যালয়ে প্রায় 300-র কাছাকাছি ছাত্রছাত্রী। আমাদের একটি ক্লাসরুম ভালো আর সবগুলো এরকম ভাঙাচোরা জরাজীর্ণ। আমরা শ্রেণী কার্যক্রম পরিচালনা করি, খুব ঝুঁকি নিয়ে কাজগুলো করি, বিশেষ করে বর্ষার সিজনে এবং গরমের সিজনে। অভিভাবকরা তাদের বাচ্চাদেরকে এই বিদ্যালয়ে ভর্তি করতে চাচ্ছে না। আমাদের প্রধান সমস্যাটাই হচ্ছে আমরা সুন্দর পরিবেশটা আমাদের শিশুদের আমরা দিতে পারছি না। এদের মানসিক বিকাশের অন্তরায় হয়ে যাচ্ছে আমাদের এই পরিবেশ। তবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দাবি, ইতোমধ্যেই পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনগুলোর তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তালিকা করেছি এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমাদের যোগাযোগ রাখছি, পত্র দিয়েছি এবং ইতোমধ্যে আমাদের বেশ কয়েকটি স্কুলে কিন্তু চলে আসছে বাজেট, বিশেষ করে যেটা এডুকেশন ইমার্জেন্সি থেকে সেটা চলে আসছে। আর যেগুলি পুনর্নির্মাণ প্রয়োজন ওগুলো আসবে, ওগুলো একটা তালিকা অন্তর্ভুক্ত হয়ে ওটা চলে আসবে, প্রক্রিয়াধীন আছে। একটি বিদ্যালয়ের ভবন শুধু ইট পাথর সিমেন্টের কাঠামো নয়, এটি শিশুদের স্বপ্ন ও ভবিষ্যৎ গড়ার জায়গা। ভগ্নদশা দেয়ালে যেন শিশুদের স্বপ্ন আটকে না থাকে, সেজন্য এখনই প্রয়োজন নিরাপদ শ্রেণীকক্ষ নির্মাণে কার্যকরী পদক্ষেপ নেওয়া। আসাদ জামান, এখন, মানিকগঞ্জ।
পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের গুরুত্বপূর্ণ একটি সড়কের বিশাল অংশে ধস নেমেছে। প্রভাবশালী চক্র সড়কের পাশে থাকা খালের মাটি ইট ফাটায় বিক্রির কারণেই এটি এখন ঝুঁকির মুখে। এলজিইডি নির্মিত এই সড়ক স্থানীয় অর্থনৈতিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও খাল থেকে মাটি উত্তোলন বন্ধ হচ্ছে না। তবে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। বিস্তারিত জানাচ্ছেন জসিম পারভেজ। যাতায়াতের সুবিধার্থে কয়েক যুগ আগে ধানখালী, চম্পাপুর ও টিয়াখালী ইউনিয়নের মধ্যে সংযোগ স্থাপন করতে এলজিইডি নির্মাণ করেছিল এই সড়ক। কিন্তু সম্প্রতি টিয়াখালীর পাশের সরকারি খালের মাটি প্রভাবশালী একটি চক্র ইটভাটায় বিক্রি করছে বলে অভিযোগ স্থানীয়দের। গেল বছর নভেম্বরে খালের পানি সেচ দেওয়ার সময় সড়কের বিশাল অংশ ধসে খালের মধ্যে পড়ে যায়। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। 3 ওরা এসে মানা করতে পারে, ওরা জোরকে এসছে, সময় হয়ে গেছে, এটা না আসলে পড়তে না। এই দেখি এই অবস্থা, তখন চিন্তা করলাম যে এইটাই যখন পড়লে তা আমার এই পুকুর বা আমার ইয়া তো থাকবে না, কিছু সবই তো বিলীন হয়ে যাইবে। মালিকের আগে আর কাল তো পানি আসলে দেখে ভাঙে নাই, ইসার পরে ভাঙলা দিয়ে দিছে। কাটাইছে ছানি, আর আজকে রাত্রে ভেঙে পড়ছে। সরকারি খালের মাটি বিক্রি বন্ধ করে জনগুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কারে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি উপজেলা প্রশাসনের। একটা প্রভাবশালী মহল সরকারি খাল থেকে মাটি কেটে নেওয়ার ফলে খালপাড়ের যে রাস্তা ছিল রাস্তাটি ধসে পড়ে গিয়েছে এবং জনভোগান্তির সৃষ্টি হয়েছে। এই বিষয়টি আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। এ বিষয়ে আইনি কার্যক্রম চলমান রয়েছে। রোডটা আমি সরজমিনে ভিজিট করব এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে স্যার আছেন, স্যারের সাথে আমি কথা বলবো যে এইটার বিষয়ে পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া যায় এবং কিভাবে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া যায়। প্রভাবশালী চক্রের হাত থেকে খালটি মুক্ত করে সরকারি রক্ষণাবেক্ষণে দ্রুত পদক্ষেপের দাবি স্থানীয়দের। এখন কলাপাড়া। মাদারীপুরের সৈয়দারবালি খালের দুপারে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে পৌর কর্তৃপক্ষ। অভিযানে জেলা প্রশাসনের পাশাপাশি সহযোগিতা করছে সেনাবাহিনী এবং পুলিশ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। মনির, অভিযানে কতগুলো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে আর কার্যক্রম পুরোপুরিভাবে শেষ হলে খালের কত কিলোমিটার দখল মুক্ত হবে? মূলত খালের 2 কিলোমিটার এলাকা উচ্ছেদ অভিযানে চালাচ্ছে পৌর কর্তৃপক্ষকে সহযোগিতা করছে জেলা প্রশাসন এবং সেনাবাহিনী, পুলিশ। ইতিমধ্যে কিন্তু তারা গতকাল থেকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। এরই মধ্যে প্রায় 70 থেকে 80টি স্থাপনা কিন্তু ভেঙে ফেলা হয়েছে। তবে পৌর কর্তৃপক্ষ বলছেন যে তাদের এই কাজে স্থানীয়রা যে সহযোগিতা করছে, স্থানীয়দের মধ্যে তারা আগে বিশেষ সভা করেছেন এবং সেই সবাই কিন্তু স্থানীয়রা সম্মতি দিয়েছেন এই খালটি উচ্ছেদ করার এবং খনন করার জন্য। সেই কার্যক্রম গতকাল শুরু হয়েছে এবং সেই কার্যক্রমে আজও কিন্তু সকাল থেকেই ব্যক্তিগত যন্ত্র দিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এরই মধ্যে বেশ কিছু পাকা স্থাপনা সহ অস্থায়ী যে স্থাপনাগুলো ছিল সেগুলো কিন্তু ভেঙে ফেলেছে পৌর কর্তৃপক্ষ। পাশাপাশি স্থানীয়রা তাদের সেই স্থাপনাগুলো সরিয়ে নিচ্ছেন। তো পৌর কর্তৃপক্ষ বলছে যে স্থায়ী জলাবদ্ধতা যে ছিল এই 4 নং ওয়ার্ডের, এই খালটি খননের পর কিন্তু সেই স্থায়ী জলাবদ্ধতা রোধ হবে। এর পাশাপাশি 5 নং ও 6 নং এরও জলাবদ্ধতা রোধ হবে। এই খালটি মূলত মাতুব্বর বাড়ি এই মসজিদ এলাকা থেকে ঋষিবাড়ি পর্যন্ত 2 কিলোমিটার প্রথমে উচ্ছেদ, এরপর খনন। এরপর এই খননের পর এটাকে স্থায়ীভাবে রাখার জন্য পরবর্তী পরিকল্পনাও রয়েছে। এখানকার ওয়াকওয়ে নির্মাণ করে দেওয়ার কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। তো খাল খননে কিন্তু স্থানীয়রা বেশ সহযোগিতা করছেন, তারা বেশ খুশি, কারণ দীর্ঘদিন ধরে এই মাদারীপুরের পৌরসভার কিন্তু বেশ জলাবদ্ধতা তারা কিন্তু মাদারীপুর 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল রয়েছে। তো এই হাসপাতালেরও বর্জ্য এবং পানি নিষ্কাশনের বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো এই 2 কিলোমিটার পর 3 কিলোমিটার আরো খননের কাজ পরবর্তীতে করা হবে এমনটা জানিয়েছেন পৌরসভার প্রশাসক হাবিবুল আলম। তো এই ছিল আমার কাছ থেকে মাদারীপুরের খাল খনন এবং মাদারীপুরের সৈয়দারবালি খালের দুপারে উচ্ছেদ অভিযানের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী কাজী মনিরুজ্জামান।
নাটোরের চলনবিলে বোরো ধান রোপণের ভরা মৌসুমের শুরুতেই সার সংকটে কৃষকরা, এছাড়া তীব্র বিদ্যুতের সংকটে সেচের কাজও বাধাগ্রস্ত হচ্ছে। তবে স্থানীয় কৃষি বিভাগ বলছে সমস্যা সমাধানে চেষ্টা চলছে। বিস্তারিত জানাচ্ছেন মাহবুব হোসেন। বিস্তীর্ণ চলনবিল জুড়ে চলছে বোরো ধান রোপণ। তীব্র ঠান্ডা উপেক্ষা করেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শ্রমিকরা কাজ করছে। বোরো ধান চাষে প্রয়োজনীয় সার ইউরিয়া ও ডিএপি, কিন্তু কৃষকরা বাজারে পাচ্ছেন না এ সার। ফলে অনেকেই সার ছাড়াই রোপণ করছেন বোরো ধান। অনেকে সার পেলেও তার জন্য গুনতে হচ্ছে বাড়তি টাকা। সারের দাম বেশি, 1800 টাকা সার পাচ্ছি না। সার ডিলারের মাধ্যমে লিভার গেলে ইউরিয়া লওয়া লাগবি, তার টিএসপি নাই, পটাশ নাই। চলন বিলে সারের প্রচুর ক্রাইসিস। সার সরকারিভাবে সার দিচ্ছে না তেমনভাবে। সারের যে ডিলারগুলো আছে এরা ভাগ করে করে সার দিচ্ছে, যে 5 বস্তা ইউরিয়া নেন, 1 বস্তা পটাশ নেন, 2 বস্তা ওই ডিএপি নেন, এইভাবে সার দিচ্ছে। চলন বিলে সেচের জন্য ব্যবহার হয় বিদ্যুৎ চালিত সেচ পাম্প, কিন্তু চলতি মৌসুমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না থাকায় সেচ কার্যক্রমও ব্যাহত হচ্ছে। সকালে কারেন্ট যাচ্ছে, এই আপ ডাউন করতেছে, কিন্তু কারেন্ট ঠিক মতো আমরা পাচ্ছি না। আবাতে মনে কর সেচ যদি না দিতে পারি তাহলে ধান ক্ষতি হয়ে যাবে না। চলতি বছরে নাটোরে প্রায় 70,000 হেক্টর জমিতে বোরো ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শুধু চলন বিলের সিংড়া উপজেলাতে বোরো ধান রোপণ হবে প্রায় 37,000 হেক্টর জমিতে। তবে স্থানীয় কৃষি বিভাগের দাবি, জেলায় পর্যাপ্ত সারের মজুত রয়েছে। সেচ ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়। কেউ কৃত্রিম সংকট তৈরি করে যাতে অরাজকতা তৈরি করলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। কৃষিকাজে বিশেষ করে বোরো মৌসুমে সেচ কাজে যাতে কোনো বিদ্যুৎ বিভ্রাট না ঘটে, এই জন্য আমরা সজাগ আছি। কোনো যদি অভিযোগ পাই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব। পুরো চলনবিল জুড়ে এভাবেই বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। পাশাপাশি মৌসুমের শুরুতেই কৃষকরা সারের তীব্র সংকটে ভুগছেন। সে সাথে শুরুতেই দেখা দিয়েছে বিদ্যুতের সংকট। কৃষকরা বলছে, এই বিদ্যুৎ এবং সার সংকট সমাধান করা না গেলে আগামী দিনে বোরো উৎপাদনে বেশ বেগ পেতে হবে তাদের। সে সাথে এবছরই সারের দাম বেশি হওয়ার কারণে কৃষকদের যে উৎপাদন খরচ সেটি দ্বিগুণ হয়েছে। কৃষকরা বলছে, এই সার সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। মাহবুব হোসেন, এখন, নাটোর। নরসিংদীতে ঘরে ঢুকে এক কিশোরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গুরুতর আহত হয়েছেন সেই কিশোরীর মা। সোমবার রাতে মাধবদী উপজেলার শেখেরচর বাবুরহাট বাজার এলাকার মোফাজ্জল হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে। স্বজনরা জানান, রাতে গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মোফাজ্জল হোসেনের মেয়েকে মৃত ঘোষণা করেন, আর তার স্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। নওগাঁর কলার হাটে কমেছে সরবরাহ, এতে সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের কলার দাম। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সতীহাট থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, কলার দাম আগের তুলনায় কত টাকা বেড়েছে আর প্রতি হাটে কত টাকার বেচাকেনা হচ্ছে? রসুন কলার দাম বাড়ার বিষয়ে যদি আপনাকে বলি, যেহেতু এখন চলছে শীতকাল মৌসুম, আর শীত মৌসুমে আসলে কলার উৎপাদন কম হয়ে থাকে, আর উৎপাদন কম হওয়ার কারণে হাট বাজারগুলোতে সরবরাহ কিছুটা কমেছে। এই কারণে বলা যায় যে গত এক সপ্তাহের ব্যবধানে বলা যায় যে সব ধরনের কলার দাম প্রতি কাঁদিতে বেড়েছে 100 টাকা পর্যন্ত। আজ নওগাঁ জেলার মহাদেবপুর মান্দা উপজেলার সতীহাট হাট বারে, এই হাটটি মূলত ভোর থেকেই শুরু হয়। আর কলার দামের কথা যদি বলি, যে এখানে 100 টাকা বেড়ে প্রতি কাঁদিতে এখন বিক্রি হচ্ছে সাগর কলা সর্বনিম্ন 250 টাকা থেকে শুরু করে 300 টাকা, চিনি চম্পা 300 থেকে 400 টাকা কাঁদি বিক্রি হচ্ছে। তবে সবচেয়ে বেশি দামের কলা বিক্রি হচ্ছে মানিকের কলা, এবং ডাবল দামে বলা যায় যে বিক্রি হচ্ছে প্রতি কাঁদি 800 থেকে 900 টাকা পর্যন্ত। এবং এইসব কাঁদিতে ছড়ির কথা যদি বলি, যে 10 থেকে 12টি ছড়ি রয়েছে। বলা যায় যে কলার সরবরাহ কম হওয়ার কারণে দাম বেড়েছে। আর যেহেতু এটি জেলার মান্দা উপজেলার সবচেয়ে বড় একটি কলার হাট, এবং এই হাটে এই মান্দা উপজেলা ছাড়াও পাশের মহাদেবপুর, নেমতপুর, সাপার, পৌষা এবং পার্শ্ববর্তী রাজশাহী জেলার বাগমারা, মোহনপুর উপজেলার যারা কলার চাষি রয়েছেন তারাও এই হাটে কলা বিক্রি
করার জন্য নিয়ে আসেন। স্থানীয় চাহিদা মিটি এইসব কলা ঢাকা সহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়ে থাকে। বলা যায় যে প্রতি হাটে এই হাট থেকে প্রায় 30 থেকে 35 লাখ টাকার মতো কলা বেচা কেনা হয়ে থাকে। যেহেতু কলার সরবরাহ কম, দাম কিছুটা বেড়েছে, আর দাম বাড়ার কারণে যারা কলা ব্যবসায়ী রয়েছেন তাদের কাছে সুবিধা হয়েছে, তারা লাভবান হচ্ছেন বলে জানিয়েছেন কলা চাষিরা। তো এই ছিল আমার কাছে কলার দরদাম নিয়ে সবশেষ। নওগাঁ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আব্বাস আলী। মেহেরপুরে আলুর বাম্পার ফলন হলেও দাম না পেয়ে হতাশ কৃষক। বিঘায় 80 মণ করে আলু উৎপাদন হলেও তা বিক্রি হচ্ছে মাত্র 35,000 থেকে 40,000 টাকায়। অথচ প্রতি বিঘা আলু উৎপাদন করতেই খরচ হয় 45,000 থেকে 50,000 টাকা পর্যন্ত। সে হিসেবে প্রতি বিঘায় একজন কৃষককে আলুতে লোকসান গুনতে হবে কমপক্ষে 10,000 টাকা করে। মেহেরপুর থেকে আরও জানাচ্ছেন মুজাহিদ আল মুন্না। প্রতি বছর জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত মাঠ থেকে আলু তোলা হয়। চলতি মৌসুমে আলু মাঠ থেকে তুলে ইতোমধ্যে বাজারজাত করা শুরু হয়েছে। এবার সংকটের কারণে আলু বীজের দাম ছিল দ্বিগুণ। পাশাপাশি সার, কীটনাশক ও অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় বেড়েছে উৎপাদন খরচও। প্রতি বিঘা আলু চাষ করতে খরচ পড়েছে 45,000 টাকা থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত। খরচ বাড়লেও উৎপাদন ভালো হওয়ায় লাভের আশা ছিল কৃষকদের, কিন্তু হঠাৎ দাম পড়ে যাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা। 40 বিঘা আলুতে আমাদের হিসাব করে দেখছি 4 লাখ টাকা লস। আবাদ করে আমাদের পোষাইছে না চাষিদের, মুনিশ খরচ বেশি, তেলের দাম বেশি, সারের দাম বেশি। গত কয়েক সপ্তাহ আগেও মেহেরপুরের বাজারে প্রতিমণ আলু বিক্রি হয়েছে 1600 থেকে 1700 টাকায়, যা বর্তমানে বিক্রি হচ্ছে সর্বোচ্চ 600 টাকায়। মাঠ থেকে কিনলে দাম আরও কম। প্রতি বিঘা আলু বিক্রি হচ্ছে সর্বোচ্চ 40,000 টাকায়। এতে বিঘায় লোকসান গুনতে হচ্ছে 10,000 টাকা। ভরা মৌসুমে লোকসানের হাত থেকে বাঁচতে ন্যায্য দাম নিশ্চিত করার দাবি কৃষকের। হঠাৎ করে দাম কমে গিয়ে আলুটার বাজার এখন 15 টাকা আসছে, এতে হলো চাষিরা অনেক ক্ষয়ক্ষতির মধ্যে পড়ছে। আলু তো ব্যাপারটা আসেই না, আমরা ছোট ব্যাপারে দেখে দিলে টুকটাক তুলে হাটে ঘাটে দিয়ে আসি। এদিকে কৃষি বিভাগের দাবি দাম কম হলেও উৎপাদন ভালো হওয়ায় লোকসান পুষিয়ে নেওয়া সম্ভব। সব ফসলই একটু উৎপাদন মৌসুমে দামটা একটু কমে আসে। চাষিদের দাবি আছে যে আমাদের আরেকটু দাম যদি আমরা বেটার পাই তাহলে হয়তো তাদের যে লাভটা থাকবে বা তারা এটা উৎসাহিত হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় 930 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে আবাদ হয়েছে 1115 হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 200 হেক্টর বেশি। প্রতি হেক্টরে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 25 টন। এখন মেহেরপুর করছে এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে চোখ রাখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।